রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সঙ্গে আছে আমি আকাশ হাসান। সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে দেশের 19 জেলায় স্থাপিত হতে যাচ্ছে 21টি ডোপ টেস্ট ল্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে এরই মধ্যে বিধিমালা প্রণয়ন ও চূড়ান্ত পর্যায়ে। এদিকে আগভাগেই নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডোপ টেস্টে 73 পুলিশ সদস্য পজিটিভ ধরা পড়ায় 10 জনকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। সরকারি শিক্ষক নিয়োগও আসছে ডোপ টেস্টের আওতায়। বিশেষজ্ঞরা বলছে জাতি গড়ার কারিগর শিক্ষকদের ডোপ টেস্ট অত্যন্ত জরুরি। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। সারা দেশে মাদকের বিরুদ্ধে দেশজুড়ে যুদ্ধ, দফায় দফায় সাঁড়াশি অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি এর ব্যাপকতা। তাই আপাতত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরকারি সব ধরনের চাকরিতে স্বাস্থ্য পরীক্ষার সাথে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট। আর এই ডোপ টেস্ট ব্যাপক পরিসরে শুরু করতে রাজধানী সহ দেশের 19টি জেলায় মিনি ল্যাব স্থাপনে প্রকল্প হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ল্যাবে চুল, রক্ত অথবা লালা দিয়ে মিলবে ডোপ টেস্টের ফলাফল। যত সরকারি নিয়োগ হবে সবাই তো এখন ডোপ টেস্টে আওতায় আসতে চাই না। আমাদের হচ্ছে কি ডোপ টেস্ট বিধিমালা প্রণয়ন হয়ে যাচ্ছে। ডোপ টেস্ট বিধিমালা প্রণয়ন হয়ে গেলে আমাদের যত বড় জেলাগুলো আছে, হ্যাঁ, ওখানে 19টা জেলা নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে। সবগুলোতেই ডোপ টেস্ট করার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। যখন আমাদের 19টা জেলা হয়ে যাবে তখন মনে করেন আপনি চিটাগের কাউকে আর ঢাকাতে আসতে হবে না, বা হচ্ছে মনে করেন ব্রাহ্মণ বড় জেলা মনে করেন সিলেটে কাউকে ঢাকায় আসতে হবে না, সিলেটেই করে নিতে পারবে। এদিকে পুলিশের ভেতরে আগেভাগেই শুরু হয়েছে এই ডোপ টেস্ট কার্যক্রম। গত 2 মাসে চাকরিরত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির 73 সদস্যই টেস্টে পজিটিভ ধরা পড়েছে, যাদের 18 জনকে সাময়িক বরখাস্ত করে মামলা করা হয়। ইতিমধ্যে 10 জনকে চাকরিচ্যুত করা হয়। আগে 68 ছিল, এখন 73 হয়েছে, 73। এদের মধ্যে বিভাগীয় মামলা হবে। বিভাগীয় মামলায় তারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদের চাকরি যাওয়ার প্রশ্ন আসবে আর কি। সরকারি শিক্ষক নিয়োগেও ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষিত জাতি করতে শিক্ষকদের মধ্যেও শুদ্ধকরণ জরুরি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট প্রয়োজনীয়। তার কারণ হলো অন্যান্য ক্ষেত্রে যদি ডোপ টেস্ট না করা হয় জাতি যতটা ক্ষতিগ্রস্ত হবে। যদি শিক্ষক মাদকাসক্ত হয় তাইলে জাতি বেশি ক্ষতিগ্রস্ত হবে। পর্যায়ক্রমে গাড়ি চালক সহ সব চাকরির ক্ষেত্রেই ডোপ টেস্টের আওতায় আসবে। দেশকে মাদকমুক্ত করতে ডোপ টেস্ট কার্যকর ভূমিকা রাখবে বলে মত দেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিদেশি বিনিয়োগ, রপ্তানি বাণিজ্য বৃদ্ধি কিংবা প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীদের সহযোগিতা, অর্থনৈতিক কূটনীতির কোনো ক্ষেত্রে তেমন ভূমিকা রাখতে পারছে না বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো। অনেকের অভিযোগ, মিশনগুলোতে বাংলাদেশের কূটনীতিকরা ভিআইপিদের প্রোটোকল নিয়েই বেশি ব্যস্ত। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিকদের একাডেমিক প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা এবং সর্বোপরি জবাবদিহিতার আওতায় আনতে না পারলে অর্থনৈতিক কূটনীতিতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। একটা সময় একটি দেশের সাথে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম লক্ষ্যই ছিল বন্ধুত্ব। এখনো আছে, তবে সেই বন্ধুত্বের পেছনে ওতপ্রোতভাবে জড়িয়েছে ক্ষমতার রাজনীতি এবং অর্থনীতি। অন্যভাবে হালের কূটনীতির কথা বলতে গেলে অর্থনৈতিক সম্পর্কের দ্বারাই নির্ধারিত হচ্ছে দুই দেশের বন্ধুত্ব। অর্থনৈতিক কূটনীতি এর সফলতার উপরই নির্ভর করছে একটি দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধি। ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতরা যখন নিজ দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কখনো প্রধানমন্ত্রীর দপ্তরে, কখনো সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে, আবার কখনো বা ব্যবসায়ীদের দপ্তরে ঘুরছেন, তখন বিদেশের মাটিতে কতটুকু তৎপর বাংলাদেশের কূটনীতিকরা? অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যেভাবে ইকোনমিক ডিপ্লোমেসিকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার এবং তার সাথে তাদের যে যুক্ততা এবং তাদের ইনভলভমেন্ট ঘনিষ্ঠভাবে, এটার মতো আমরা আমাদেরকে দেখি না। রপ্তানি খাতের পরিস্থিতি মোটেই সন্তোষজনক না। এই রপ্তানি যদি আমরা না বাড়াতে পারি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হতে পারছে। অনেক প্রবাসী বাংলাদেশির অভিযোগ, বিদেশে বিলাসবহুল জীবনযাপন আর দেশ থেকে যাওয়া ভিআইপিদের প্রোটোকল নিয়েই ব্যস্ত বাংলাদেশের কিছু কিছু কূটনৈতিক মিশন, অথচ নিজ দেশের দূতাবাসে কার্যকরী সহযোগিতা পান না বাংলাদেশি ব্যবসায়ীরা। এই অভিযোগের সাথে একমত না হলেও কূটনৈতিক মিশনগুলোর আরও তৎপর হওয়ার সুযোগ আছে বলে মনে করছেন সাবেক এই রাষ্ট্রদূত। এখানেও যেমন বিভিন্ন দেশের, যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারতের বলেন, তাদের যারা এখানে কোনো প্রজেক্ট করতে আসবে, বিনিয়োগ করতে চায়, তাদের
যে তারা তাদের স্বার্থ নিয়ে তাদের দূতাবাসের কাছে এসে বলে যে আমার এই দরকার, এইটা করে দাও বা এই মিটিংটা করায় দাও, তখন সেইগুলো তারা করে। ব্যবসায়ীদের যেসব বিভিন্ন প্রতিষ্ঠান আছে, চেম্বার্স অফ কমার্স, চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজ, এগুলো যারা আছে, তারপরে বিভিন্ন যেমন বিজিএমইএ, এরাও তাদের উদ্যোগ আছে এবং তারা কিন্তু সবসময় যে একলা একলা কাজ করে তা না, বিভিন্ন জায়গায় তারা আমাদের দূতাবাসের সাথে নিয়েই কাজ করে। সুতরাং এটা আমি মনে করি যে আছে, তবে আমি আপনার সাথে একমত হব এইটুকু যে হ্যাঁ, এখানে আরো সক্রিয় হওয়া যেতে পারে। অর্থনৈতিক কূটনীতি নিয়ে একাডেমিক গবেষণার পাশাপাশি কূটনীতিকদের প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও সর্বোপরি জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। যে সমস্ত দেশে তারা আছেন নিয়োজিত, সেই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ করে বর্তমানে যে সমস্যা হচ্ছে রপ্তানির ক্ষেত্রে হোক বা আমাদের প্রবাসী লোকজন যারা ফিরে এসছে তাদেরকে আবার ফেরত যাওয়ার ক্ষেত্রে হোক, সেদিকে আরো বেশি সক্রিয় হতে লাগে। আমাদের রাষ্ট্র এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ইকোনমিক ডিপ্লোমেসিকে ওইভাবে এখনো আমরা আলোচনা কিন্তু করছি না, অ্যানালাইসিস করছি না। আমি যেটা দেখেছি, বিশেষ গুরুত্ব দিয়ে এই বিষয়কে আলোচনা করা উচিত। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে শ্রম কূটনীতির পাশাপাশি শ্রমিক বান্ধব দূতাবাস সেবার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। 1991 থেকে 2000 সাল নির্মোহ গণতন্ত্রের যুগে ছিল বাংলাদেশ। এরপর থেকে গণতন্ত্র অবস্থান হারাতে বসেছে, এমন মন্তব্য বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের প্রধান অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জিয়াউর রহমান বাদে বঙ্গবন্ধুর নির্দেশ বাস্তবায়ন সম্ভব হতো না। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। লেফটেন্যান্ট ইব্রাহিম তখন পাকিস্তান সেনাবাহিনীর আনকোরা এক তরুণ অফিসার। তার সেনা জীবনের প্রথম যুদ্ধই মুক্তিযুদ্ধ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট রেলপথ, আখাউড়া জংশন, সীমান্তের ওপারে ত্রিপুরার রাজধানী আগরতলা। সি কোম্পানির দলনেতা ইব্রাহিম সহযোদ্ধাদের নিয়ে তুমুল এক যুদ্ধে অংশ নেন। 1971 সালের 4 ডিসেম্বর ভোরের আলো ফোটার আগেই মুক্ত হয় আখাউড়া। যে বঙ্গবন্ধু এবং 1971-এর আওয়ামী লীগ ব্যতীত মুক্তিযুদ্ধের কোনো গল্প আলোচনা অকাম্য, অবাস্তব। কিন্তু আওয়ামী লীগ যেহেতু ইনহেরেন্ট একটা বৈরিতা পোষণ করে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল জিয়াউর রহমানের বিরুদ্ধে, তারা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রণাঙ্গনে যারা ছিল বৈরী হয়ে গেছে। যে রাজনৈতিক বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ভূমিকা, এখানে কম্প্রোমাইজের জায়গা নেই। সেনাবাহিনীতে থেকেও স্বাধীন বাংলাদেশে 90-এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রেখেছেন। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামটা আমরা দেখেছি। ওই জন্য 10 বছর সময়কে আমি বলবো পুণ্যবান সময়, নির্মোহ সময়, নির্দোষ সময়, ইনোসেন্ট টাইম। দ্বিতীয়বার যখন বিএনপি আসলো, সেই নির্মোহতা, সেই ইনোসেন্স বা নির্দোষতা ছিল না। 96 থেকে 2001-এর জুলাই পর্যন্ত আওয়ামী লীগ যে নির্মোহ দৃষ্টিতে যে ইনোসেন্স নিয়ে শাসনটা করেছে, সেটা তারা 2009 থেকে আর করতে পারে নাই। মিথ্যা, দুর্নীতি আর অর্থের দাপটকে মানুষের কল্যাণে রাজনীতি থেকে ধুয়ে ফেলতে আমূল পরিবর্তন এবং তুমুল সংস্কার প্রয়োজন, মনে করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম। টাকা ছাড়া রাজনীতি হবে না, টাকা বানানোর জন্যই রাজনীতি করতে হবে। মিথ্যাকে আশ্রয় করে রাজনীতি করতে হবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে হবে। নীতি বলে কোনো জিনিস রাজনীতিতে প্রযোজ্য নয়, দুর্নীতিটাই প্রযোজ্য। এর জন্য এই মুহূর্তে ক্ষমতাসীন সরকার বেশি দায়ী, অন্যেরা কম দায়ী, কিন্তু দায়ী। স্বাধীনতার সুফলে দেশ এগিয়েছে স্বীকার করেন সৈয়দ ইব্রাহিম। আফসোস রেখে বলেন, এর চেয়েও আরো বহুদূর এগোবে দেশ। এমন স্বপ্নে বিভোর থেকেই ভয়কে জয় করে যুদ্ধ জিতেছিলেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবারে করোনা সংক্রমণ প্রসঙ্গ। নতুন রূপে ফিরে আসা করোনা ভাইরাস যুক্তরাজ্যে শনাক্ত হওয়ার পর এই স্টেইন আরও অন্তত 4টি দেশে শনাক্ত হয়েছে। দেশে দেশে বাড়ছে ভ্রমণ সতর্কতা, বিভিন্ন দেশে বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। ভারতের মহারাষ্ট্র রাজ্যে এই নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছে রাতের কারফিউ। যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ভারতও। এর আগে একই কারণে জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডার মতো দেশগুলো ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সৌদি সরকার সকল আন্তর্জাতিক ফ্লাইট 1 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। বড়দিন ও নতুন বছরে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আবারও সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে ইতালি। এদিকে ব্রিটেনে একদিনে 33,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে 1,78,000-এর বেশি মানুষ।
এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়ালো 7,76,00,000-এর বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 17,08,000-এর বেশি। মে জুনের মধ্যে ভ্যাকসিন পাবে দেশের 4.5 কোটি মানুষ। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বাড়ছে বলে নিয়ম মানার পাশাপাশি মাস্ক পরার নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কামরুজ্জামান বাবুর রিপোর্ট। বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে আরও আগেই। এরই মধ্যে ভ্যাকসিন সংগ্রহ নিয়েও চলছে তোড়জোড়। বাংলাদেশও প্রস্তুতি নিচ্ছে অনেকদিন ধরেই। সোমবার ক্যাবিনেট মিটিংয়ে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন পেতে এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিও করেছে সরকার। সে ভ্যাকসিন আগামী জানুয়ারি শেষেই দেশে আসবে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব মিলে 4.5 কোটি মানুষের টিকা আসবে মে জুনের মধ্যে। আশা করা যায় জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব, এবং এই জন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। উনি তো বললেন যে আরও 4 কোটি আসবে মে জুন মাসের মধ্যে। এদিন বৈঠকে রাষ্ট্রপতি ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়। এছাড়া আদর্শ কৃষি চর্চা বিষয়ক নীতিমালার খসড়া এবং উত্তরাঞ্চলের কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। কুড়িগ্রাম ওই জায়গাটা আপনারা জানেন যে একসময় মঙ্গা পীড়িত এলাকা ছিল, তো ওই এলাকাগুলোতে যদি এগ্রিকালচার ইউনিভার্সিটি হয় তাহলে যে রিসার্চ হবে, যে ডেমনস্ট্রেশন প্লট হবে, যে কন্ট্রাক্ট ফার্মিং হবে, তারপর নতুন নতুন ভ্যারাইটি ডেভেলপমেন্ট হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। নতুন 1470 জন সহ দেশে শনাক্ত হয়েছেন 5,02,183 জন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে ফিরে দেখা 2020। করোনায় পার শিক্ষাবর্ষ। যে খাতগুলো মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার অন্যতম শিক্ষা। 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, হয়নি পিএসসি, জেএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। টেলিভিশন ও অনলাইনে লেখাপড়া চালানোর চেষ্টা, কিন্তু ফলাফল সামান্যই। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দফায় দফায় ছুটি বাড়েনি ইন্টারনেটের গতি। অটোপাস, ঘরে বসে অ্যাসাইনমেন্ট, অনলাইন পরীক্ষা, বাড়তি টিউশন ফির অভিযোগ, লটারিতে ভর্তি। আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। উচ্চশিক্ষায় কোনো মতে সেশন পাওয়ার চেষ্টা, সব মিলে বিপর্যস্ত শিক্ষা বর্ষ 2020। আরো জানাচ্ছেন সজল দাস। এসএসসি পরীক্ষায় বছর শুরু, শিক্ষা খাতের সবশেষ স্বাভাবিক আয়োজন। বহির্বিশ্বে তখন চলছে করোনা তাণ্ডব, বন্ধ শিক্ষা কার্যক্রম, শঙ্কায় বাংলাদেশও। 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত, 17 মার্চ বন্ধ ঘোষণা সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর কেটেছে 9 মাস, দফায় দফায় বেড়েছে ছুটি, কবে শেষ হবে তাও অজানা। পরিস্থিতি বিবেচনায় একে একে বাতিল হয় পিইসি, জেএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। আসে মূল্যায়নের ভিত্তিতে অটোপাসের সিদ্ধান্ত। এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই 2টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই 2টি পরীক্ষায় তাদের যে ফলাফল, সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাধ্যমিকে পরীক্ষা ছাড়াই লটারিতে ভর্তির সিদ্ধান্ত। একদিকে সেশন ফি আর অতিরিক্ত ভর্তি ফি নিয়ে জটিলতায় শিক্ষার্থী অভিভাবকরা, অন্যদিকে বেতন না পেয়ে বিপাকে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এখানে শত শত হাজার হাজার বাচ্চারা মানুষ হইতেছে, কিন্তু আমার এটা বন্ধ করার কোনো ইচ্ছে নাই। কোনো প্রণোদনাও পাচ্ছি না। আমার এই অবস্থায় আসলে স্কুল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একই পরিস্থিতি উচ্চশিক্ষায়। নামমাত্র অনলাইন ক্লাসে, পরীক্ষা ছাড়াই পরের সেমিস্টারে শিক্ষার্থীরা। নতুন করে সেশন জটের শঙ্কা বিশ্ববিদ্যালয়গুলোতে। ভর্তি পরীক্ষা নিয়েও পাল্টাপাল্টি মতামত। শিক্ষার্থীরা যে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তার নিশ্চয়তা কিন্তু নাই, কারণ তার বাড়ি কোথায়, সেখানে নেটওয়ার্ক আছে কিনা। অটো প্রমোশনের তো কোনো সুযোগ নাই। আমরা একটা বিকল্প পন্থা অবলম্বন করতে পারি। ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস আমাদের অপেক্ষা করা দরকার। মাঝে মধ্যে অনলাইন ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, সবাইকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলার ঘোষণা সরকারের।
9 মাস পরও আপন শক্তিতে বলীয়ান মহামারী করোনা, ধুঁকছে গোটা বিশ্ব। অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতিকে স্বাভাবিক রাখার চেষ্টাই বিশ্বের সব দেশ, যেখানে শিক্ষার গুরুত্ব সামান্যই। তাই এই করোনা বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় কতটা ক্ষতের সৃষ্টি করবে তা ভাবাচ্ছে সবাইকে। সজল দাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীদের চাপ বেড়েছে। তবে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। সংশ্লিষ্টরা জানান, শীতজনিত রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি করোনা আতঙ্ক থাকায় রোগীদের ভিড় বেড়েছে হাসপাতালগুলোতে। তবে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 2-3 দিন ধরে পঞ্চগড়ে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবারও এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত এখানকার জনজীবন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সর্দি, কাশি, ঠান্ডাজনিত জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন রোগীরা। শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় করোনা আতঙ্কেও রয়েছে অনেকে। প্রচন্ড শীতের কারণে বাচ্চার সর্দি, ডায়রিয়া, এই জন্য 2 দিন থেকে আমরা হাসপাতালে আছি। প্রচন্ড শীতের কারণে বাচ্চার ডায়রিয়া হয়ে গেছিল, তখন আর কি ডাক্তার সদর হাসপাতালে ভর্তি করানোর পর আর কি কিছুটা কমছে। চিকিৎসকরা জানান, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন প্রচুর রোগী আসতেছে আমাদের হসপিটালের আউটডোরে। সেখান থেকে যারা অল্প মাত্রা অসুস্থ তাদেরকে চিকিৎসা দিয়ে ছাড়ে দেওয়া হচ্ছে। দিনাজপুরে গেল কয়েকদিন ধরে তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করলেও সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে এখানকার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যাই বেশি। 3 দিন আগে হয়েছে, তো হওয়ার পরে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে জন্ডিস হয়ে গেছে। ঠান্ডার কারণে বাচ্চাদের এখন সমস্যা হচ্ছে, শ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগগুলো মূলত ঋতু পরিবর্তনের ফলে হয়। এই পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্বাসের সমস্যা, অনেক সময় তারা অজ্ঞান হয়ে চলে আসতেছে, খিচুড়ি হচ্ছে, ঠিক আছে। আমরা কিছু কিছু বাচ্চাকে বহির্রোগের চিকিৎসা দিচ্ছি। গেল কয়েকদিন ধরে কুড়িগ্রামে তাপমাত্রা কমলেও সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে এখানকার হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শৈত্যপ্রবাহের খবর জানাতে উত্তরের জেলা রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম মানিক। শুভ সকাল আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রংপুরে শীতের প্রকোপ কতটা, জনজীবনে কি প্রভাব পড়ছে আর কতদিন চলতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস, আমাদের জানাবেন। আকাশ, আপনাকেও শুভ সকাল। আসলে আপনি যথার্থই বলেছেন, গত কয়েকদিন থেকেই মৃদু শৈত্য প্রবাহে কাহিল রংপুর তথা এর আশেপাশের জেলাগুলো। একটি বিষয় বলে রাখি, শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে চরের মানুষ। আপনি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন ঘন কুয়াশায় নিমজ্জিত হয়েছে এবং রংপুরের গঙ্গাছড়া এলাকায়। শুধু এই গঙ্গাছড়া এলাকাতেই নয়, রংপুরের আশেপাশের জেলাগুলো চিত্র একই। অর্থাৎ গত কয়েকদিন থেকেই তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আরও 2-3 দিন এই অবস্থা থাকতে পারে, অর্থাৎ শৈত্যপ্রবাহের প্রকোপ থাকতে পারে। আর যে বিষয়টি আমরা সরজমিনে ঘুরে দেখেছি যে এখনো শীতার্ত মানুষের মাঝে যে সরকারি সহায়তা কিংবা বেসরকারি সহায়তা, এটি কিন্তু তেমনভাবে মানে বিতরণ করা হচ্ছে না। তো এই অবস্থায় মানুষ কিন্তু মানে খেটে খাওয়া হতদরিদ্র তৃণমূল মানুষের কিন্তু বেহাল দশায় পড়েছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, শীত কেমন পড়েছে এবং কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? না, কিছু পাই নাই, শীত পড়ছে খুব। এবারে শীত বস্ত্র পেয়েছেন? না, পাই নাই, কিছু পাই নাই শীত বস্ত্র। আপনাকে আসলে একজন শীতার্ত মানুষের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের শীত বস্ত্র তারা পায় নাই। এটা তারা অর্থাৎ লক্ষ্মীটার ইউনিয়নের চর ইসলি গ্রামের বাসিন্দা। ইনি একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি সকালে বের হয়েছেন, তো শীতের প্রকোপ কেমন দেখছেন? শীত তো অনেক বেশি এখন, কয়েকদিন থেকে সূর্য দেখাই যায় না, যদিও বা একটু দেখায় হালকা। তো শীতের পরিমাণ অনেক বেশি, তাপমাত্রা একেবারে সর্বনিম্ন। আমরা সরকারি এখনও কোনো শীতবস্ত্র পাইনি এখনও। আমাদের অঞ্চলের প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলে মানুষের একেবারেই দুরবস্থা। শীতের জন্য মানুষ কোনো কাজে যেতে পারতেছে না, বের হতে পারতেছে না। তো
এই কয়েকদিন থেকে অবস্থা আমাদের একেবারে শোচনীয়। এলাকায় মেম্বার চেয়ারম্যান যারা আছেন এখন আমাদের কোনো খোঁজ খবর নেননি এবং কোনো শীতের বস্ত্রও আমাদের দেওয়া হয়নি এখনো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বলছিলাম শীতার্ত মানুষের সাথে, তারা বলছেন যে এলাকায় এখনো শীতবস্ত্র বিতরণে তেমন কোনো প্রভাব পড়েনি বা বিতরণ করা হয়নি। আরেকটি বিষয় বলি, শীত বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর অঞ্চলে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ, অর্থাৎ প্রতিটি হাসপাতালের ইনডোর আউটডোরে 2 থেকে 3 শতাধিক রোগী কিন্তু প্রতিদিনই চিকিৎসা সেবা নিচ্ছে। অর্থাৎ এই অবস্থা চলতে থাকলে এবং আরও শৈত্যপ্রবাহ আসলে এই অঞ্চলের শীতজনিত রোগের প্রকোপ আরও বাড়তে পারে বলেই সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এই পরিস্থিতিতে সরকার প্রধান এবং বিত্তমান যারা রয়েছেন সেটা তো মানুষের পাশে দাঁড়াবেন এবং অসহায় মানুষের হাতে শীতবস্ত্র থেকে শুরু করে সামগ্রিক সহায়তা করবেন বলেই আশাবাদ রংপুর অঞ্চলের সুশীল সমাজের মানুষের। তো এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি আকাশের কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রংপুর থেকে সহকর্মী রেজাল করিম মানিক। সংবাদ রিপোর্ট নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। টেলিভিশন গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে ওয়ালটন ও আকাশ ডিটিএইচ শুরু করেছে যৌথ ক্যাম্পেইন। এর আওতায় ওয়ালটনের এলইডি ও স্মার্ট টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে 10% ক্যাশব্যাক। এই সুযোগ 20 ডিসেম্বর 2020 থেকে 31 জানুয়ারি 2021 পর্যন্ত। রোববার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ওয়ালটন ও আকাশের যৌথ ক্যাম্পেইন উদ্বোধন শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM নুরুল আলম রিজভী এবং বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ান F রহমান সহ আরও অনেকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 9ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক ও শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার ক্রিশ্চিয়ানা কেয়ার হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন। তার এই টিকা নেয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভ্যাকসিন গ্রহণের পর মার্কিনীদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন বাইডেন। এর আগে তার স্ত্রীও করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। বাইডেনের আগে রাজনীতিবিদদের মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও। বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার 100 দিনের মধ্যে 100 মিলিয়ন আমেরিকানদের করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। বিশ্বের কয়েকটি দেশে ঠান্ডা এবং তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। ভারতের দিল্লির সাথে পাল্লা দিয়ে কলকাতায় কনকনে ঠান্ডা। দক্ষিণবঙ্গের 6 জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। এদিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু কাশ্মীর। হিমেল শীতের সঙ্গে প্রবল আতঙ্ক, দিশেহারা হয়ে পড়েছে রাজ্যবাসী। এদিকে যুক্তরাষ্ট্রে অব্যাহত তুষারপাতে জনজীবন বিপর্যস্ত। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। সোমবার ভারতের উত্তরাঞ্চল জুড়ে ভারী কুয়াশার সাথে প্রচণ্ড শৈত্যপ্রবাহ বেশ প্রভাব পড়েছে জনজীবনে। ঠান্ডা থেকে নিস্তার পেতে গরম চায়ে চুমুক এবং আগুনের চারপাশে জড়ো হন অনেকে। শীত প্রতিদিন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা নিজেকে আগুন দিয়ে গরম রাখার চেষ্টা করছি এবং জীবিত থাকারও চেষ্টা করছি। এখন কোনো কর্মসংস্থান নেই। অন্যদিকে কনকনে শীতের সঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু কাশ্মীর। সোমবার সকাল 8:33 এই কম্পন অনুভূত হয়। কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও রাস্তা ও কিছু বাড়িঘরে ফাটল ধরেছে। এছাড়া উত্তরাঞ্চলের বেশিরভাগ শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড শীতে কাঁপছে পশ্চিমবঙ্গ। কলকাতা ও বিভিন্ন জেলার তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6 জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। এদিকে যুক্তরাষ্ট্রে করোনার সাথে পাল্লা দিয়ে অব্যাহত তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। ক্রিসমাসের উৎসবও ঢাকা পড়েছে সাদা বরফে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে খেলার খবর। করোনার ধাক্কা কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে আজ রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরু সন্ধ্যা 5:30টায়। 4 বিদেশি সহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। অন্যদিকে দেশীয়দের ওপর ভরসা গেল আসরের রানার আপ রহমতগঞ্জ ম্যানেজমেন্টের। ভিসা জটিলতা এখনও দলের সঙ্গে 3 বিদেশি যোগ না দেয়ায় ফেডারেশন কাপ নিয়ে বড় কোনো আশাবাদের গল্প নেই কোচ গোলাম জিলানির। মাহফুজুল ইসলামের রিপোর্ট। এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় ক্লাব ফুটবলে বড় নাম হয়ে ওঠা বসুন্ধরা কিংসের এবারের মিশন ফেডারেশন কাপ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গেল আসরের রানার আপ রহমতগঞ্জ। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটানোর মিশনে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে অস্কার ব্রুজন। সুশান্ত ত্রিপুরা ও তপু বর্মনের ইনজুরিতে মাঠে নামা নিয়ে আছে শঙ্কা, তবে 4 ফরেনারকে ঘিরে হতে যাচ্ছে পরিকল্পনা। ফার্নান্দোস রবিনহোর সঙ্গে আক্রমণ ভাগে আর্জেন্টাইন রাউলের অন্তর্ভুক্তিতে কিংস এবারও কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ভালো শুরু করাই আমাদের লক্ষ্য। প্রতিপক্ষের বিপক্ষে গেল আসরের ফাইনাল খেলেছি আমরা, তাদের শক্তি সম্পর্কে জানি। আমরা জয়ের জন্যই মাঠে নামব। অন্যদিকে নিজেদের আন্ডারডগ হিসেবেই রাখতে চাইছেন রহমতগঞ্জ কোচ গোলাম জিলানি। ফেডারেশন কাপে নেই বড় কোনো প্রত্যাশা। তার উপর করোনা বাস্তবতায় ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যুক্ত হয়নি 3 ফরেনার। আগামীকালকে 2জন আসবে আর আরেকজন আসবে আরো 2-3 দিন পরে। সোজা কথা হলো আমি একজন নিয়ে শুরু করতে চাচ্ছি ফেডারেশন কাপ, আর বাকি প্লেয়ার আসলে আমরা লিগ টার্গেট নিয়ে শুরু করবো। তো বড় টিমের সাথে খেলতে নামছি, আসলে লক্ষ্য কি বললাম, তবে ভালো ফুটবল খেলবে আমার টিম, এটা আমি আশা করি। ফেডারেশন কাপকে প্রস্তুতির অংশ হিসেবে ধরে লিগে চমক জাগানোর লক্ষ্য দলটির। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপ শেষ হতে না হতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। করোনা পরিস্থিতিকে মাথায় নিয়ে চূড়ান্ত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের রূপরেখা। এদিকে লম্বা বিরতির পর আন্তর্জাতিক অঙ্গনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে ফিরতে চায় বিসিবি। তাই ইনজুরিতে থাকা মমিনুল নাইমদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বোর্ডের মেডিকেল টিম। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। করোনার মাঝে কেটে গেছে 10 মাস। আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। লম্বা এই বিরতি কাটিয়ে জানুয়ারিতে দেশের মাটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ইনজুরিতে টেস্ট কাপ্তান মমিনুল হক, আঙুলের চোটে কাবু স্পিনার নাইম হাসানও। আমাদের টেস্ট টিমের ক্যাপ্টেন মমিনুল দুবাইতে ওর থাম্ব ইনজুরির ইন্টারনাল ফিক্সেশন করেছে। এখন আমরা চিকিৎসকের গাইডলাইন অনুসারে ওর রিহ্যাব প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছি। এরপরে নাইমের রিহ্যাব প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে শুরু হবে। আমরা খুবই আশাবাদী 2জন প্লেয়ারের ব্যাপারেই, যে প্রপার রিহ্যাব শেষ করে ওরা দুজনেই প্র্যাকটিস ম্যাচে সম্পূর্ণ ফিটনেস নিয়ে ফিরতে পারবে। বঙ্গবন্ধু টি-20 কাপে চোট পাওয়াদের তালিকায় আছেন পেসার আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম। রাহির উন্নতি হলেও পিঠের চোটের জন্য শফিউলকে নিতে হবে ইনজেকশন। রাহির আগামীতে 2 সপ্তাহের মধ্যে আমরা আশা করছি ওর পূর্ণ বোলিং ফিটনেস ফিরে পাবে। শফিউলের ব্যাক প্রবলেমটা অন অ্যান্ড অফ ওকে ভোগাচ্ছে। আমরা এবার ওর যে রিহ্যাব প্ল্যানটা ঠিক করেছি, সেই রিহ্যাব প্ল্যানের মধ্যে ওকে ইনজেক্টেবলস ইউজ করার প্ল্যান আছে। যদি এই ইনজেকশনগুলো ভালো কাজ করে, আশা করছি ও সপ্তাহ 2-3 উইকের মধ্যে বোলিং ফিটনেস ফিরে পেতে পারে। 10 জানুয়ারি দেশে পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা থেকে সুরক্ষায় বিসিবির আছে বিস্তর আয়োজন। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা সহ প্রথম সপ্তাহেই 3 বার করোনা টেস্ট করা হবে ক্যারিবীয়দের। প্র্যাকটিস ভেন্যু ব্যবহার করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ টিম, কিন্তু এই ভেন্যু ব্যবহার করার জন্য প্রথম 3 দিন ওরা কোয়ারেন্টিনে থাকার পরে 3য় থেকে 7ম দিন পর্যন্ত ওরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস ভেন্যুতে এসে। দুটো টিমই আলাদাভাবে চার্টার ফ্লাইটে এবং ডেডিকেটেড ফ্লাইট এবং ডেডিকেটেড ট্রান্সপোর্ট, অর্থাৎ বাস এবং ফ্লাইট দুটোই ডেডিকেটেড করা থাকবে এবং সেভাবে ওদেরকে স্থানান্তর করা হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, কিছু এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য